পার্কের মধ্যে হাঁটছি, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আসলে আমি মোবাইলে কথা বলতে বলতে হাঁটছি, তাই খুব একটা খেয়াল করিনি। ধাক্কা খেয়ে আমার মোবাইলটা নিচে পড়ে যায়, আর খেয়াল করে দেখলাম মেয়েটা পড়ে যায়। পায়ে হাই হিল থাকায় নিজেকে সামলাতে পারেনি। এই সরি সরি, আমি আসলে পুরোটা বলার আগেই বাকরুদ্ধ হয়ে যায়। যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ না, সে হচ্ছে ইকরা। একসময় যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু সেটা নিজের মনের মধ্যে সীমাবদ্ধ। ইকরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আসলে 5 বছর পর দেখা, সব কিছু পাল্টে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম, কেউ কাউকে কিচ্ছু বললাম না। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে ইকরাকে নিয়ে যায়। সে হাঁটছে আর আমার দিকে চেয়ে আছে। আমিও আর একবার জন্য অন্যদিকে তাকাইনি। ইকরা সে আগের মতোই আছে, আগের থেকেও আরও সুন্দর হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, আমার কথা এতদিনে ভুলে গেছে। আমি মোবাইলটা মাটি থেকে নিলাম, দেখলাম মোবাইলটা ভেঙে গেছে। ভাঙা মোবাইলটা নিয়ে পার্ক থেকে বের হয়ে গেলাম। একটা দোকানে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনলাম, কারণ ইকরার স্মৃতিগুলো আজ আমাকে ঠিক রাখতে দেবে না। ইকরাকে ভোলার জন্য একমাত্র সিগারেট আমার সঙ্গী। সিগারেটটা নিয়ে বাসায় চলে গেলাম। গোসল করে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আর আসছে না। বারবার ওর স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। ওর কথা ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি মাগরিবের আজান দিচ্ছে। আমি অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজের মধ্যেও আজকের ঘটনাটা মনে পড়তে লাগলো। নামাজ শেষ করে ছাদে চলে গেলাম, এক কোণায় গিয়ে বসলাম। তারপরও একটা সিগারেট ধরলাম আর টানতে লাগলাম। চলেন এবার পরিচয়টা দিয়ে দিই, আমি জুয়েল। পড়ালেখা শেষ করে আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে এমডি। বাসায় শুধু আমি নিজেই, পরিবার আছে কিন্তু থেকেও নেই। আর আমিও মনে করি আমার কেউ নেই, একা একাই থাকি। আর আজকে যার সঙ্গে ধাক্কা খেলাম সে হচ্ছে আমার এক সময়কার ভালোবাসা। অনেক ভালোবাসতাম ইকরাকে, নিজের চাইতেও বেশি। সেও আমাকে ভালোবাসত, কিন্তু মন থেকে বাসত কিনা সেটা আজকেও অচেনা। ইকরার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ইকরা ভাইয়ার শালি, মানে ভাবির ছোট বোন। আর সেই জন্য দুজনের মধ্যে এত দূরত্ব। চলেন আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি, তাহলে বুঝবেন। 5 বছর আগে রাতে পড়ছি, এমন সময় ভাইয়া রুমে আসলো। কি রে জুয়েল, কি করিস? কিছু না, পড়ছি। কখন আসলি বাসায়? এই তো এইমাত্র। পড়ালেখার কি অবস্থা? ভালোই। তোর জন্য তো খুশির খবর আছে। তাই নাকি? কি সেটা শুনি একটু। আগে 500 টাকা দে, তারপর। তোর সব জায়গায় ধান্দাবাজি না করলে হয় না। আচ্ছা যা, তোর কোনো খবর শুনতে হবে না। আচ্ছা ঠিক আছে, দেব। এখন বল, কি খুশির খবর? তোর বিয়ে। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। কই, আমি তো কিছু জানি না। তুই কেমন করে জানলি? আরে আমিও জানতাম না, আব্বু আম্মু বলাবলি করছিল, তখন শুনে ফেলেছি। ও। কি রে, তোর মুখ কালো হয়ে গেল, পছন্দ হচ্ছে নাকি? আরে না, থাকলে তো সবার আগে তুই নিজেই জানতিস। সেটাও ঠিক। তুই কাউকে না বললেও আমাকে বলতি, তাহলে এমন মুখ করেছিস কেন? আসলে বিয়ে করতে ইচ্ছে করছে না। তুই পাগল নাকি? আমাকে যদি আব্বু আম্মু বলতো আমি এক্ষুনি বিয়ে করে ফেলতাম। ইস, কত স্বপ্ন আছে বিয়ে নিয়ে। তাই নাকি? তাহলে তুই বিয়েটা করে ফেল। পাগল নাকি? আব্বু আম্মু মার দেবে। আমি ওনাদের বলে দেব। দরকার নেই তোর এত কষ্ট করার, সময় হলে সব হবে। অবশেষে? অবশেষে কি? কিছু না। বাহ, এখন থেকে তোর লাড্ডু ফুটতে শুরু করলো। এই তুই বেশি ফাজিল হয়ে গেছিস। আমি তোর বড়, সম্মান দিবি। কচু দিব, তোর বউয়ের সামনে তোকে পিটাবো দেখিস। তোর ভাবি তোকে মারি দিবে। মার দেবে না, ভাবি আদর দেবে, বলবে আমার ছোট্ট ভাইয়াটা। হুম। আচ্ছা, আপনাদের তো ফ্যামিলির কথা কিছু বলাই হয়নি। ফ্যামিলিতে আমি, আব্বু আম্মু আর ভাইয়া। আব্বু ছোট্ট একটা চাকরি করতো, অসুস্থতার জন্য ছেড়ে দিয়েছে। আসলে আব্বু ছাড়তে চায়নি। ভাইয়া পড়ালেখা শেষ করে ব্যাংকে চাকরি পায়, সে থেকে আব্বুকে আর কিছু করতে দেয় না। ভাইয়া চাকরি পেয়েছে 1 বছরের মতো হবে। আব্বুকে সবাই অনেক ভয় পায়। আব্বুর ভয়ে ভাইয়া কখনো কোনো মেয়ের সাথে মেশেনি, ফ্রেন্ডশিপ তো দূরের কথা। ভাই আর আমি ফ্রেন্ডের মতো চলি। এত বড় হয়েছে, তারপরেও আমার সাথে ঘুমায়, আর ওর যত কথা আছে সব আমার সাথে শেয়ার করে, আমিও করি।
দুই ভাই সারাদিন টম অ্যান্ড জেরির মতো লেগে থাকি। ভাইয়ের সাথে কথা বলছি, এমন সময় আম্মু রুমে আসলো। এই, তোরা এখানে বসে আছিস? সে কখন থেকে ডাকছি। আচ্ছা আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়। এই ওঠ, পরে পড়িস। উঠে খেতে গেলাম। খাওয়ার মাঝখানে আব্বু বলল, রুবেল, জি আব্বু বলেন। লেখাপড়া তো অনেক আগেই শেষ করলে, চাকরিও পাইছিস, আর কত বসে থাকবি? তোর আম্মু অসুস্থ হয়ে গেছে, এবার অন্তত বিয়েটা কর। আব্বু আর কিছুদিন যাক, তারপর। তুই এই কথা সবসময় বলিস। শোন, আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর, ভালো ভদ্র মেয়ে, শিক্ষিত। আমার মনে হয় তোর জন্য পারফেক্ট হবে। কিন্তু আব্বু। কোনো কিন্তু না, কালকেই আমরা ওদের বাসায় যাব। সব কিছু ঠিকঠাক থাকলে কালকেই বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। তোমরা যেটা ভালো মনে করো করো। কালকে একটু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার কথা কিছু চিন্তা ভাবনা করছো? তোর কথা কি চিন্তা করব? না, মানে ভাইয়ার জন্য তো ঠিক করলে, এখন আমার জন্য যদি কিছু একটা করতে। রুবেল, লাঠিটা নিয়ে আয় তো। এই না না, আমি তো মজা করছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। ভাইয়াও আসলো। কেমন যেন খুশি খুশি লাগছে। আমি বুঝছি না কেন এত খুশি, কিছুই বুঝলাম না। রাতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করলাম। কিছুক্ষণ পর ভাইয়াও আসলো। তারপর সবাই রেডি হয়ে নিলাম। এরপর মেয়ে দেখতে বেরিয়ে গেলাম। গাড়িতে আমি আর ভাইয়া একসাথে বসলাম। এটা ওটা বলে ভাইয়াকে খ্যাপাতে লাগলাম। যাই হোক, অনেকক্ষণ পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো। মনে হয় এটাই ভাবিদের বাসা। গাড়ি থেকে নামলাম। বাড়িটা খুব সুন্দর। তারপর আব্বুর পিছু পিছু বাসার সামনে গেলাম। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পরে একটা মধ্যবয়স্ক মহিলা এসে দরজাটা খুলে দেয়। মনে হয় উনি মেয়ের মা। সবাই সালাম দিলাম। উনি আমাদের হাসি মুখে ভিতরে নিয়ে গেলেন। বাসার ভিতরটা খুব সুন্দর করে সাজানো। মনে হয় আমরা আশপাশে আরো বেশি করে সাজিয়ে রেখেছে। আমাদেরকে সবাই বসতে বলে উনি ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে সোফায় বসলাম। আমি আর ভাইয়া একসাথে বসে আছি। ভাইয়া এদিক ওদিক চটপট করতে লাগলো। কি রে, কি হয়েছে? কই কিছু না। তাহলে এমন করছিস কেন? ভাবি আসবে তো, একটু ওয়েট কর। এত তাড়া কিসের? সব জায়গায় ফাজলামি না করলে হয় না। কি হয়েছে তোদের? এখনো এমন করতেছিস? ওরা কেউ দেখলে কি বলবে? আমি আবার চুপ করে রইলাম। কিছুক্ষণ পর একটা আঙ্কেল আসলো। বাবাকে দেখে কোলাকুলি শুরু করে দিল। এমনভাবে কথা বলছে যেন মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। আমরা আঙ্কেলের সাথে কথা বলে নিলাম। আমি এদিক ওদিক তাকাচ্ছি, কোনো মেয়ে আছে কিনা খুঁজছি। প্রায় 1 ঘন্টা পর মেয়ে মানে ভাবিকে নিয়ে আসা হলো। ভাবি চা হাতে নিয়ে আসলো। ভাবিকে দেখে আমি নিজেই ক্রাশ খেলাম। ভাইয়া হাঁ হয়ে তাকিয়ে আছে। আমি একটা টোকা দিয়ে বললাম, এই মুখ বন্ধ কর, মুখে মশা ঢুকে যাবে। ভাইয়া এবার নিজেকে সামনে নিল। মেয়ে আমাদের সামনে এসে বসলো। এরপর চূড়ান্ত কথাবার্তা শুরু হলো। এক পর্যায়ে ভাইয়ার ভাবিকে ভিতরে পাঠানো হলো আলাদা কথা বলার জন্য। ভাইয়া আমাকে ডাকছে। আপু চোখ রাখানো থেকে তাড়াতাড়ি মেয়েটার সাথে ভিতরে গেল। এরপর আঙ্কেল আর আন্টি আমার বায়োডাটা নিল। কি করি কি খাই, মনে হচ্ছে দুলা ভাইয়া না, দুলামি নিজেই। যাই হোক, ভাইয়ারা কথা বলে আসলো। দেখলাম ভাইয়া অনেক খুশি। ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে আমাদের মেয়ে পছন্দ হলো। ওনাদেরকেও ভাইয়াকে অনেক পছন্দ হলো। এবার বিয়ে 3 তারিখ ঠিক করার পালা। অবশেষে 1 মাস পর বিয়ে ঠিক হলো। তারপর আরও কিছুক্ষণ বসে বাসার ভিতরে চলে আসলাম। যাই হোক, অবশেষে ভাইয়ের বিয়েটা ঠিক হলো। ভাইয়া আসার সময় ভাবির মোবাইল নাম্বারটা নিয়ে আসলো। দিন রাত শুধু ভাবির সাথে কথা বলে। আসলে অল্প পানির মাছ বেশি বাড়িতে গেলে যা হয় আর কি। দেখতে দেখতে বিয়ের দিন খুব নিকটে চলে আসলো। বিকেলবেলা আমি ছাদে বসে আছি, এমন সময় ভাইয়া আসলো। কিরে কি করিস? সেটা তো না জানলেও চলবে। যা, তোর বউয়ের সাথে কথা বল। না রে, ও শুধু কল দেয়, তাই কথা না বলেও পারি না। বিয়ের আগে তোর এই অবস্থা, বিয়ের পর কি করবি কে জানে। আচ্ছা বাদ দে, চল বাইরে থেকে ঘুরে আসি। তুই যা, আমি যাব না। আরে চল তো। ভাইয়া জোর করে বাইরে নিয়ে গেল। বাইক নিয়ে বের হয়ে কিছুক্ষণ ঘুরলাম। তারপর একটা রেস্টুরেন্টের ভিতরে গেলাম। কি খাবি?
তোর যেটা মন চায় সেটাই অর্ডার দে। আচ্ছা দিচ্ছি। ভাইয়া অর্ডার দিল, খাবার সামনে আসলো। খেতে খেতে ভাইয়া বলল, তোর বন্ধুদের দাওয়াত দিয়েছিস? না দিইনি। কখন দিবি? আর তো বেশি দেরি নেই, কেনাকাটার কাজের চাপে সময় পাবি না। কালকে কলেজে গেলে দিয়ে দেবো। তোর সব বন্ধুদের দিস, আর কালকে একটু কাজ করতে হবে। কি কাজ? কালকে তুই কার্ড বানাতে দিয়ে আসবি। তারপর তোর ফ্রেন্ড দুটো আছে না, কি যেন নাম, সারাদিন তোর সাথে থাকে যে, সানিয়া ইমান। ওদেরকে নিয়ে কয়েক জায়গায় গিয়ে বিয়ের দাওয়াত দিয়ে আসবি, মানে কার্ডগুলো দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হুম এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। অবশেষে বিয়ের দিন চলে আসলো। সব মেহমান একের পর এক আসতে লাগলো। আমার বন্ধুরা সবাই আসলো। সানি, আইমান, ফাহাদ, হাকিম, ইউসুফ, ফারুক সবাই আসলো। বিয়েতে ওদের সাথে অনেক মজা করলাম। ফাহাদ আর সানি কয়েকটা মেয়েও পটিয়ে ফেলেছে। মহা ধুমধামে ভাইয়ের বিয়েটা শেষ হলো। বিয়ের কিছুদিন পর ভাইয়ার ভাবি কক্সবাজার গেল ঘুরতে। আমাকেও যেতে বলেছে, কিন্তু আমি চাইনি। আমার সাথে মোবাইলে কথা হয় সবসময়। ভাবির সাথেও অনেক মশকরা করি। ভাবি আদর করে ছোট মেয়েটাকে। প্রায় 8 দিন পর ভাইয়ার ভাবি পাশে আসলো। তারপর খুব সুন্দরভাবে দিন যেতে লাগলো। বিয়ের প্রায় 1 মাস পর ভাবি আম্মুকে বলল, আম্মু, একটা কথা বলতাম। হ্যাঁ মা বল। আসলে বিয়ের পর থেকে তো আমাদের বাসায় যায়নি। আম্মু সকালে কল দিয়েছিল, আপনাদের সবাইকে নিয়ে যেতে বলেছে। সবাই তো আর যাওয়া সম্ভব নয়, বাসা খালি হয়ে যাবে। তুই আর রুবেল যা, কয়েকদিন থেকে আয়, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। রাতে ভাইয়া আসলো। আম্মু ভাইয়াকে সব কিছু বুঝিয়ে বলল। ভাইয়া বলে ছুটি ফেলে যাবে। পরের দিন ভাইয়া অফিসে গিয়ে 5 দিন ছুটি নিল। এরপর বাসায় আসলো। আম্মু, জুয়েল কই? মনে হয় রুমে আছে, গিয়ে দেখ। আচ্ছা। ভাইয়া রুমে আসলো। কিরে, কি করিস? কিছু না, কখন আসলি? এইমাত্র। শোন, কালকে কাপড় চোপড় সব কিছু নিয়ে রেডি থাকবি। কেন? ঈশিতাদের বাসায় যাব। তোর শ্বশুরবাড়ি তুই যা, আমি কি কি করব? যেতে বলেছি যাবি, এত কথা বলিস কেন? না, আমি যাব না। ওকে, তুই না গেলে আমিও যাব না। এমন সময় ভাবি রুমে আসলো। কি ছোট মিয়া, যাবেন না কেন? বাসায় বউ আছে নাকি? আসলে ভাবি, এইসব বলে লাভ নেই। তোমার কাপড় চোপড় আমি ব্যাগে নিয়ে নিচ্ছি, সকালবেলা রেডি থাকবে। ভাবি আর কোনো কথা বলতে দিল না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি ভাইয়ার ভাবি রেডি হয়ে বসে আছে। আমিও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিলাম। তারপর বাইরে আসলাম। দেখলাম ভাইয়া ব্যাগপত্রগুলো গাড়িতে উঠালো। তারপর ভাইয়ার ভাবি দুজনে আব্বু আম্মুকে সালাম করে গাড়িতে উঠলো। আমি আম্মুকে বললাম, আমাকেও বিয়ে দাও, এভাবে সালাম করে শ্বশুরবাড়ি যাবো। সবাই হাসতে লাগলো। তারপর গিয়ে গাড়িতে বসলাম। ভাইয়ার ভাবি পিছনে, আমি ড্রাইভারের সাথে। ড্রাইভার আগে থেকে পরিচিত। আমরা কোথাও গেলে ওনার গাড়ি রিজার্ভ করি। কথা বলতে বলতে ভাবিদের বাসায় চলে গেলাম। গাড়ি থেকে নামলাম। ভাইয়া তোরা যা, আমি ব্যাগপত্র নিয়ে আসছি। তুই পারবি না, আমিও নি। পারবো, তোরা যা। আচ্ছা আয়। ভাইয়ার ভাবি হাঁটা দিল। আমি গাড়ি থেকে ব্যাগ দুটো নামালাম। তারপর ওগুলো নিয়ে ভিতরে গেলাম। বিয়ের পর এই প্রথম ভাবির পাশে আসলাম। আগে এসেছিলাম, কিন্তু বিয়ের আগে। ভিতরে গিয়ে ব্যাগগুলো রাখলাম। জুয়েল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। কোন রুমে? ডান পাশের ওটাতেই যাও, ওখানে কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওই রুমটাতে গেলাম। ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমে দরজা খুলে একটা টাস্কি খেলাম। ভিতরে একটা মেয়ে গোসল করছে। আমাকে দেখে একটা চিৎকার দিল। চিৎকার শুনে আমি দিলাম এক দৌড়। মেয়েটা দরজা লাগিয়ে দিল। চিৎকার শুনে সবাই রুমে আসলো। একটু পর মেয়েটাও বাইরে আসলো। দেখতে মাশাআল্লাহ। কিরে, কি হয়েছে? কিছু না। তাহলে এত জোরে চিৎকার দিল কে? উনি। মেয়েটাকে দেখিয়ে দিলাম। এই আপু, এই ছেলেটাকে আমার বেডরুমে কি করে? আরে ও আমার দেবর। কেন, কি করছে? ভাবি আমি বলছি। এই না না। মেয়েটা আমার মুখ ধরে ফেলল।
কারণ আমি যা দেখেছি সেটা যদি সবাইকে বলি তাহলে মেয়েটার মান ইজ্জতের 12টা বাজবে। না আপু, কিছু হয়নি, তেলাপোকা দেখেই আমি চিৎকার দিয়েছি। তোরা যা। সেই জন্য এইভাবে চিল্লাবি? আচ্ছা, ডাইনিং রুমে আয়। সবাই একে একে রুম থেকে বেরিয়ে গেল, আমিও বেরিয়ে গেলাম। আসলে এখানে দাঁড়িয়ে থাকতে কেমন জানি অস্বস্তি লাগছে। আমি ডাইনিং রুমে চলে গেলাম, সবার সাথে কথা বললাম। নাস্তা করে ভাইয়ার ভাবে একটা রুমে গেল। আমি ছাদে চলে গেলাম। কেমন জানি বিরক্তি লাগছে এই বাসায়। ছাদে গিয়ে এক কোণে বসে আছি। কিছুক্ষণ পর ভাবি আসলো। কি ব্যাপার ছোট মিয়া, মন খারাপ নাকি? না ভাবি, ঠিক আছি। কিছু তো একটা হয়েছে, আমাকে বলো, সমস্যা নাই। আসলে ওই মেয়েটা চিল্লানি শুনে নার্ভাস হয়ে গেছি। আরে ওটা মেয়ে না, আমার বোন। ওর নাম হচ্ছে ইকরা। আপনার বোন আছে আগে তো বলেননি, আর বিয়ের সময় তো দেখিনি। আসলে ও হোস্টেলে থেকে লেখাপড়া করে, আর বিয়ের সময় ওর এক্সাম ছিল, তাই আসেনি। ও আচ্ছা। ইকরা কি তোমাকে কিছু বলেছে? না। আচ্ছা নিচে চলো। ভাবির সাথে নিচে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি মেয়েটার মানে ইকরার ভাইয়ের সাথে ভাব জমিয়েছে, বসে বসে টিভি দেখছে। আমি গিয়ে ভাইয়ের সাথে বসলাম। কোথায় গিয়েছিলি? ছাদে। আচ্ছা, পরিচয় করে দিই, এই হচ্ছে আমার একমাত্র শালী ইকরা, আর ইকরা এ হচ্ছে আমার আদরের ছোট ভাই, কলিজার টুকরো জুয়েল। হ্যালো বেয়ান। হুম হুম। আমি কিছু বললাম না। দুপুরে খাওয়া দাওয়া করলাম, গিয়ে সোফায় বসলাম। ভাইয়া শোন। কিছু বলবি? আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। পাগল হলি নাকি? তুই আমাদের সাথেই থাকবি আর আমাদের সাথেই বাসায় যাবি। কিছু বললাম না। এভাবে বিকেলটা কাটলো। রাতে আমি ছাদে গেলাম, বসে বসে গান গাইছি। এমন সময় ইকরা আসলো। গান তো ভালোই গাইতে পারেন। উঠে চলে যাচ্ছিলাম। এই বসুন। কোথায় যাচ্ছেন? নিচে। নিচে কি? বসুন এখানে। আবারও বসলাম। সরি। সরি কেন? দুলা ভাইয়ের সামনে আপনার সাথে এমন বিহেভ করার জন্য। ইটস ওকে। আপনার নামটা যেন কি? জুয়েল। লেখাপড়া কিসে করেন? অনার্স 2য় বর্ষ। গুড। আপনি বোকা নাকি? হঠাৎ এই প্রশ্ন? আমি সব কিছু বলছি, আপনি তো কিছুই বলছেন না। না এমনি। আচ্ছা, আপনার সম্পর্কে বলেন। আপুর থেকে জেনে নিয়েন। এভাবে আরও কিছুক্ষণ কথাবার্তা বললাম। মোটামুটি ভালোই লাগলো। পরের দিন ইকরার আমি ঘুরতে বেরোলাম। একটা রিক্সা নিয়ে ঘুরছি। আস্তে আস্তে আমি মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেছি। এভাবে মজা মস্তিতে 5 দিন গেল। আসার সময় ইকরার জন্য খুব খারাপ লাগলো। অনেকবার বললাম আমাদের বাসায় আসার জন্য, বিদায় নিয়ে চলে আসলাম। ছোট মিয়া, কি অবস্থা? অবস্থা তো ভালোই। সেটা তো দেখছি, ভিতরে ভিতরে লাড্ডু ফুটতেছে, ঘটনা কি? কিছু না। আমাকে বলা যায় না? ঘটনা হচ্ছে আপনার বোন আমার মনটাকে রেখে দিয়েছে। হঠাৎ করে ভাবের মুখটা কালো হয়ে গেল। মাইন্ড করলো কিনা কে জানে, মুখে হাসি রেখে বলল, এত সহজে ইকরা প্রেমে পড়বে না। চেষ্টা করতে তো বাধা নেই। তুমি জীবনেও পারবে না, ওরে পটানো এত সহজ না। আচ্ছা, সময় হলে দেখা যাবে। এভাবে দিন যেতে লাগলো। আমি বারবার ইকরাকে স্মরণ করতে লাগলাম। আসার সময় ওর মোবাইল নাম্বারটা আনতে ভুলে গেছি। ভাবির কাছে লজ্জায় চাইতেও পারছি না। কিছুদিন পর ভাবির আব্বু আম্মু আর ইকরা আমাদের বাসায় আসে। আমি তো মহা খুশি। আঙ্কেল আন্টি চলে যায়, ইকরা বাসায় থেকে যায়। ইকরাকে দেখলে আমি স্পিকারে রোমান্টিক সব গান ছেড়ে দিতাম। ভাবি একবার বলেছিল নীল শার্টে নাকি আমাকে অনেক সুন্দর দেখায়। সেই থেকে নীল শার্টটা পরে ইকরার সামনে ঘোরাফেরা করতাম। কিন্তু ইকরার মাঝে একটা পরিবর্তন খেয়াল করলাম। সেদিন রাতে ইকরা আমাকে বলল, এই যে মিস্টার জুয়েল, বলেন। আপনার কাছে কি শুধু একটাই শার্ট? না, কেন? তাহলে সারা দিন এটা গায়ে দিয়ে রাখেন কেন? এরপর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় শার্ট চেঞ্জ করতাম, শুধু ইকরা চোখে পড়ার জন্য। একদিন রাতে ইকরাকে ছাদে ডেকে নিয়ে গেলাম।
আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলেন? আমি কোনো রকম ইতস্তত না করে ডিরেক্ট বলে দিলাম, আপনাকে আমি ভালোবাসি। এটা সম্ভব নয়। কেন? এক ঘরে দুই বোন জীবনেও পসিবল না। সেটা নয় আমার উপর ছেড়ে দিন, আপনি শুধু হ্যাঁ অথবা না বলে দেন। এখন না, তো কখন? 2 দিন পর। এখন বলে সমস্যা কি? আমাকে 2 দিন ভাবতে দেন। আচ্ছা ঠিক আছে। তারপর ইকরা নিচে চলে যায়। আমি টেনশনে পড়ে গেলাম, ইকরা কি রাজি হবে নাকি হবে না সেটা নিয়ে চিন্তা হচ্ছে। যাই হোক, 2 দিন অনেক কষ্টে কাটালাম। তারপর ইকরাকে বললাম, 2 দিন চলে গেল, এবার উত্তরটা দেন। আপনি যদি আমাকে একটু অন্যরকম ভাবে প্রপোজ করেন তাহলে অ্যাকসেপ্ট করব। অন্যরকম মানে? মানে যেই স্টাইলে কেউ কখনো কাউকে প্রপোজ করেনি, আপনি আমাকে সেই স্টাইলে প্রপোজ করবেন, তাহলে আমি রাজি হব। আচ্ছা ঠিক আছে। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলাম, কিন্তু কিছুতেই কোনো কিছুই মাথায় আসছে না। অবশেষে একটা নতুন পদ্ধতি মাথায় আসলো। আমি সেই স্টাইলে প্রপোজ করে দিলাম। ইকরা কয়েকদিন পর অ্যাকসেপ্ট করলো। আমি খুশিতে শেষ। ফাইনালি ইকরা রাজি হলো। ইকরার আমি হাত ধরে হাঁটছি, এমন সময় ভাবি আমাদের দেখে ফেলে। আমি ইকরার হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি রুমে চলে গেলাম। ভাবি কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু না বলে নিচের রুমে চলে গেল। রাতে খেতে গেলাম সবাই, ইকরাও আছে। ইকরা, আম্মু সকালে কল করেছিল, তোকে চলে যাওয়ার জন্য বলছে। সকালে ঘুম থেকে উঠে বাসায় চলে যাবি। সে কি, সে আসছে কয়েকদিন থাকুক? না, অনেক দিন থেকেছে, আর থাকার দরকার নেই। এই জুয়েল, ভাইয়া বল। সকালে ইকরাকে বাসায় দিয়ে আসিস, আমি বাইক রেখে যাব। সেটার কোনো দরকার নেই, ইকরা সিএনজি নিয়ে চলে যাবে, অথবা তুমি যাওয়ার সময় নামিয়ে দিও। কিন্তু আমার অফিস। তাহলে ইকরা গাড়ি নিয়ে চলে যাবে। আমি বুঝছি ভাবি কেন এরকম করছে। ইকরা বুঝছে। সে বারবার আমার দিকে তাকাতে লাগলো। আমি কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। পরের দিন ছাদে গিয়ে বসে আছি। ভাবি ইকরাকে একরকম জোর করে বাসা থেকে বের করে দিল। মেয়েটা বারবার আমার দিকে তাকাতে থাকলো। ইচ্ছে করছে ইকরার হাত ধরে টেনে আবার বাসায় নিয়ে আসি, কিন্তু সেটার পসিবল না। ভাবির চোখ মুখ লাল হয়ে আছে। ইকরা চলে যাওয়ার পর আমারও মন খারাপ হয়ে গেল। দুপুরে খেয়ে শুয়ে আছি, এমন সময় ভাবি আমার রুমে আসলো। তখন আব্বু আম্মু ঘুমিয়েছিল, ভাইয়া অফিসে। আমার রুমে আসার পর, জুয়েল, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। দেখো জুয়েল, আমি ভেবেছিলাম তুমি ইকরার পেছনে পেছনে ঘুরবে, সে জীবনেও তোমাকে মেনে নেবে না, কিন্তু কেন তোমাকে মেনে নিয়েছে সেইটাই বুঝছি না। আচ্ছা যাই হোক, আসল কথা হচ্ছে তুমি ইকরার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু ভাবি, আমি সত্যি ইকরাকে অনেক ভালোবাসি। দেখো, এগুলো হচ্ছে আবেগ, ভালোবাসা বোঝার মতো বয়স তোমাদের এখনো হয়নি। ভাবি ভুলে যাবেন না, আপনি আমার থেকে মাত্র 1 বছরের বড়। আর অনার্সে পড়ুয়া একটা ছেলে ভালোবাসা বুঝবে না, এটা হতে পারে না। দেখো, এত কিছু আমি বুঝি না, আমি চাই না তুমি ইকরার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখো। ভাবি, এটা আপনি কি বলছেন? ঠিকই বলছি, আর যদি বাড়াবাড়ি করো তাহলে আমি সবাইকে বলে দেব। ভাবি, আমার কথাটা শোনো। ভাবি আর কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। বুঝলাম না ভাবি কেন এরকমটা করলো। আমি তো অতটাও খারাপ ছেলে না যে ইকরার পাশে আমাকে কখনো মানাবে না, বা আমি ইকরার যোগ্য হয়ে উঠবো না। ভাবতে ভাবতে ইকরার নাম্বারে কল দিলাম। নাম্বারটা বন্ধ। আরও টেনশনে পড়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে গেলাম। সানিয়া রায়মানকে কল দিলাম, ওদের সাথে আড্ডা দিলাম, সব কিছু শেয়ার করলাম। মোটামুটি নিজেকে হালকা লাগছে। বাসায় যেতে যেতে প্রায় 11টা বেজে যায়। দেখলাম টেবিলে খাবার রেখে সবাই ঘুমিয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে যে নিজের রুমের দিকে পা বাড়ালাম, তখন ভাইয়ার ভাবির কথা শুনতে পেলাম। আমি দরজার আড়াল হয়ে সব কিছু শুনতে লাগলাম। এই, তুমি জুয়েলকে এত টাকা হাত খরচ দাও কেন? মানে কি, আমি না দিলে কে দেবে? সে নিজে ইনকাম করতে পারে না? সে এখনো লেখাপড়া করছে, শেষ করুক তারপর ইনকাম করবে।
পুরুষ মানুষ তো আর বসে থাকতে পারবে না, একটা না একটা কিছু করতেই হবে। তাই বলে এত বড় হয়েও বসে বসে খাবে? ভাবির কথাগুলো শুনে মাথায় যেন রক্ত উঠে গেল। বিয়ে হয়েছে এখনো 1 বছর হয়নি, তার মধ্যে হিসাব নিকাশ শুরু করে দিয়েছে। আপু যখন আমাদের 2 ভাইকে টাকা দিত, আমি নিজের জন্য অল্প রেখে বাকিগুলো ভাইয়াকে দিয়ে দিতাম, যাতে সে বন্ধু বান্ধব নিয়ে ভালোভাবে থাকতে পারে। আর সে ভাইকে ভাবি এসব উল্টোপাল্টা বোঝাচ্ছে। আর 1 সেকেন্ডও ওদের রুমের সামনে দাঁড়ালাম না, নিচের রুমে চলে গেলাম। পরে আর কি বলেছে কিছুই শুনিনি। পরের দিন সকালে ভাইয়া রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। ভাইয়া কিছু টাকা দে, বাইরে যাব। কত দিব? দে, তোর যা মন চায়। ভাইয়া 2000 টাকা আমার হাতে দিল। এমন সময় ভাবি রান্নাঘর থেকে এক দৌড় দিয়ে আসলো। বলছিলাম কি, এত টাকা দিয়ে ও কি করবে? ও ছোট মানুষ, এত টাকা হাত খরচ লাগে না, 500 দিলেই তো হয়। আরে না, কি 500 টাকা দিবে? সবগুলোই নিয়ে যা, শেষ হলে আমাকে বলিস। ভাবি ভাইয়ার দিকে তাকিয়ে চোখ রাঙাতে শুরু করলো। আমি বিষয়টা খেয়াল করলাম। তারপর টাকাগুলো ভাইয়ের হাতে দিয়ে বললাম, ভাইয়া, ভাবি আসলে ঠিকই বলেছে। আমি বাচ্চা ছেলে, এতগুলো টাকা দিয়ে কি করব? বাড়ি নিয়ে গেলে হারিয়ে ফেলবো। তুই এক কাজ কর, টাকাগুলো তোর কাছে রেখে দে, আমি লাগলে তোকে বলবো। ভাইয়া কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি সোজা রুমে চলে গেলাম। তারপর থেকে ভাবির সামনে তেমন একটা চাই না। ভাইয়ের সাথেও খুব একটা কথা বলি না। পরের দিন শুক্রবার ছিল। ভাইয়া বসে বসে টিভি দেখছে, আমি রুমে বসে বসে গান শুনছিলাম। এমন সময় আইমান কল দিয়ে বলল বাইক নিয়ে বের হতে, সানিও আছে। ভাইয়ার কাছে গেলাম। কিরে, কোথায় থাকিস? আয় বস, বস সেখানে। না ভাইয়া, বাইরে যাব, বাইকের চাবিটা দে। ঘুরতে যাবি নাকি? হুম। আইমান আসার নিচে দাঁড়িয়ে আছে। ঘুরতে যাবি নাকি? তোর ভাবিকে বল দিতে, কালকে রাতে তোর ভাবিই বাইকের চাবি আমার থেকে নিয়ে কোথায় রাখছে। আমার আর ভাইয়ার কথাগুলো ভাবি দরজার পাশে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমি আলমারির আয়নায় সবকিছু দেখেছি। আমি ভাইয়াদের রুমের সামনে গেলাম, দেখলাম ভাবি তাড়াতাড়ি করে বাইকের চাবিটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। ভাবি, চাবিটা দেন। কিসের চাবি? বাইকের। ভাবি একদিক দিয়ে চাবি খোঁজার ভান ধরল, কিন্তু একবারও বালিশের নিচে হাত দিল না। জুয়েল, চাবি তো খুঁজে পাচ্ছি না, তোমার ভাই কোথায় রেখেছে কে জানে। আমি ভাবছি একবার বলে দেবো চাবি তো আপনি বালিশের নিচে লুকিয়ে রেখেছেন, পাবেন কি করে। কিন্তু এখন যদি এই কথাটা বলি, তখন ভাবি বলবে তুমি দেখে আমার বালিশের নিচের খবর জানো। কিছু না বলে বাইরে চলে গেলাম। মন খারাপ করা দেখে সানিয়া রহমান বারবার জিজ্ঞাসা করলো যে আমার কি হয়েছে, কিন্তু আমি কিছু বললাম না। যতই হোক, ঘরের কথা বাইরের কাউকে বলা উচিত না। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন আমি কলেজে চলে গেলাম। ক্লাস শেষে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় ভাবির নাম্বার থেকে কল আসলো। আমি ধরলাম না, বারবার কল দিতে লাগলো। আমি সুইচ অফ করে রেখে দিলাম। প্রায় 30 মিনিট পর মোবাইল ওপেন করলাম, দেখলাম অনেকগুলো মিস কল এসে জমা হলো। একটু পর ভাইয়া কল দিল। কিরে, তুই কল ধরিস না কেন? আবার নাম্বারও বন্ধ। ভাইয়া ক্লাসে ছিলাম, বল কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় যা, তোর ভাবি নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কল কেটে দিয়ে সানিয়ার আইমনিকে নিয়ে তাড়াতাড়ি বাসায় গেলাম। ভাবি শুয়ে আছে। তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। ভর্তি করিয়ে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পর ভাইয়া চলে আসলো। কিরে, কি হয়েছে? তেমন কিছু না, মনে হয় মাথা ঘুরেছে। ডাক্তার কিছু বলেছে? না। ওই যে ডাক্তার আসছে, চলো না গিয়ে কথা বলি। ডাক্তার সাহেব, ঈশিতার কি অবস্থা? ভালোই, তেমন কিছু হয়নি। রুগী আপনার কি হয়? জি, আমার ওয়াইফ। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আসলে এটা খুশির কান্না। তার ভাবিকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমি খুব একটা ভাবির সাথে কথা বলি না, আর হ্যাঁ, ভাইয়ের কাছেও তেমন হাত পাতি না। সারাদিন ঘরেই বসে থাকি, কলেজও হেঁটে হেঁটে যাই। মাঝে মাঝে ইকরার কথা অনেক মনে পড়তো, কিন্তু চাইলেও ওর সাথে আর কথা বলতে পারতাম না। প্রতিদিন অনেকবার কল দিতাম, কিন্তু নাম্বার অফ থাকতো। এভাবে কিছুদিন গেল। ভাবিও মোটামুটি সুস্থ, তবে একটা সমস্যা হচ্ছে ভাবি কোনো কাজ ঠিকমতো করতে পারছে না। আম্মু অসুস্থ,
তাই ঘরের কাজগুলো ঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ইকরাকে আমাদের বাসায় নিয়ে আসলো। ওকে দেখে আমার ভিতরটা কেঁদে উঠল। ভাবি সামনে থাকায় ওকে কিছু বললাম না। রাতের বেলা ইকরা আমার রুমের সামনে আসে। ওকে দেখে আমি দৌড় দিয়ে ওকে জড়িয়ে ধরি। ইকরা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হঠাৎ করে ইকরা আমাকে ছেড়ে দেয়, কিন্তু আমি তখনও ইকরাকে জড়িয়ে ধরে আছি। ইকরার এই অবস্থা দেখে আমি পিছনে তাকাতেই আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম, কারণ পিছনে ভাবি দাঁড়িয়ে আছে। আমার কলিজা শুকিয়ে গেল। ইকরা, তুই এখানে কি করিস? কই কিছু না। যা, ঘুমাতে যা। ইকরা মাথা নিচু করে চলে যায়। ভাবি কিছুক্ষণ আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। আমিও নিচের রুমে চলে যাই। রাতে বসে বসে ভাবছি ভাবি আবার ইকরাকে ওদের বাসায় পাঠিয়ে দেবে কিনা। এমন সময় আইমান কল দিল। আমি কল ধরে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলাম, কারণ আমার রুমে নেটওয়ার্ক থাকে না। আমি ছাদে ওঠার জন্য সিঁড়ির রুমের দিকে যাচ্ছি। এমন সময় ভাই আর ভাবি রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতে লাগলো। এত রাত আবার কে কি নিয়ে ঝগড়া করছে কে জানে। আমি আইমানকে পরে কল দেব, এই জন্য কলে কেটে দিলাম। দরজার পাশে লুকিয়ে শোনার চেষ্টা করলাম ওরা কি বলে সেটা শোনার জন্য। এই শোন, আমি সকালের জন্য রান্না করতে পারবো না। মানে? মানে কি? এখানে নতুন কেউ আসছে নাকি? পুরাতনদের কথাই বলছি। দেখো, পাগলামি করো না। তুমি না করলে করবে কে? আম্মু অসুস্থ হয়ে গেছে। সব কিছুকে আমাদের ঠেকা পড়েছে নাকি? মানে? তুমি সারাদিন অফিস করবা, এত কষ্ট করবে, আমি সারাদিন মালির মতো বাসার কাজ করব, আর অন্যরা বসে বসে খাবে? অন্যরা কোথায় পেলে? আব্বু আম্মু আর জুয়েলই তো থাকে এ বাসায়, বাইরের কেউ তো থাকে না। তো ও বসে বসে খাবে কেন? কে? তোমার ভাই। ও কিছু করতে পারে না? ফ্যামিলিটা কি শুধু তোমার একার নাকি? আরে আজব, ও এখনো ছোট, পড়ালেখা করছে। পড়ালেখা শেষ হোক, তারপর তো চাকরি করবেই। তাহলে বলো, এত বড় হয়েও বসে বসে খাবে? দেখো সীতা, আব্বু যখন ইনকাম করতো তখন আমিও এইভাবে বসে বসে খাইছি। পড়ালেখা শেষ করেই চাকরি নিয়েছি। বাবার হোটেল আর ভাইয়ের হোটেল এক না। তার মানে তুমি বলতে চাচ্ছ জুয়েলকে কাজ করতেই হবে? একদম পারফেক্ট। বসে বসে খাওয়া চলবে না। এই, তুমি পাগল হয়ে গেছো? ও কি করবে এখন? যেটা মন চায় সেটাই করুক, বাট বসে বসে খাওয়া চলবে না। আর তোমার আব্বু আম্মুকে কি শুধু আমরা খাওয়াবো নাকি? মানে? ওনারা তো শুধু তোমার বাবা মা না, জুয়েলেরও। সেই হিসেবে ওরও তো অনেক দায়িত্ব আছে। জুয়েলকেও ওনাদের খাওয়াতে হবে। ওয়েট, জুয়েল খাওয়াবে মানে কি? আমরা কি এখন আলাদা হয়েছি, নাকি জুয়েল বিয়ে শাদী করে বউ নিয়ে আলাদা আছে? দেখো, এত কিছু আমি বুঝি না। আমি সবার জন্য রান্না করব না। তোমার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি দেখছো না আমাদের সন্তান আসবে? ওরও তো একটা ভবিষ্যৎ আছে। ওর জন্য চিন্তা করা লাগবে না? ঈশিতা, আমাদের সন্তান এখনো পৃথিবীতে আসেনি, সো এখন এগুলো নিয়ে কোনো কথা বলবে না। আরে আব্বু আম্মা আমার জন্য কি না করেছে, আর তুমি বলছো ওদের না খাওয়াতে? আমি তো একবারও বলিনি ওনাদের খাওয়াবো না। তাহলে কি বলতে চাচ্ছ? খুব সিম্পল। জুয়েল টাকা ইনকাম করে তোমার হাতে দিবে, তাহলেই সে এই বাসায় খেতে পারবে। ঈশিতা, তুমি ভুলে যাও না, টাকা আমি ইনকাম করি, তুমি না। সো কে খাবে আর কে খাবে না সেটা আমি ডিসাইড করব। ও আচ্ছা, তার মানে এই বাসায় আমার কোনো দাম নেই? আমি উড়ে এসেছি? ওকে ওয়েট, আমি কালকেই বাবার বাড়ি চলে যাব। উল্টো বোঝো কেন? শোনো, আমি এত কিছু জানি না। তুমি জুয়েলকে আর খাওয়াবে না, আর আব্বু আম্মুর জন্য জুয়েলকেও টাকা দিতে হবে। না হলে কি? না হলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। ওকে, যাও, চলে যাও। যাব, তবে একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। মানে? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার কথায় রাজি কিনা সেটা বলো। কোন কথা? জুয়েলকে আর একটা টাকাও দেবে না, অ্যান্ড সংসারের জন্য টাকা দিতে হবে। এটা অসম্ভব। ওকে, তাহলে কালকে সকালে
10 লাখ রেডি রাখবে, আমি চলে যাব। 10 লাখ মানে? আমাকে বিক্রি করলে তো 10 লাখ হবে না। আর কিসের 10 লাখ? কাবিন 10 লক্ষ টাকা রেডি রাখবে। দেখি তোমার গায়ে কত চর্বি হয়েছে। দেখো, সে হুট করে চাকরি পাবে কই? সেটা সে বুঝবে, তাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। টাকা না দিতে পারলে বাসা থেকে বের হয়ে যাবে। এটা কি করে সম্ভব? সব সম্ভব। আমি কথা বলার সময় তুমি শুধু চুপ থাকবে। দরজার পাশে লুকিয়ে শোনার চেষ্টা করলাম ওরা কি বলে সেটা শোনার জন্য। ভাই আর ভাবির কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। আর 1 সেকেন্ডও দরজার সামনে থাকলাম না, নিজের রুমে চলে গেলাম। ইকরাকে ভালোবাসার জন্য ভাবি এইভাবে শাস্তি দেবে কখনো কল্পনা করিনি। তবে আমি আরও আগে থেকে টের পেয়েছি ভাবি আমার আর আব্বু আম্মুর খাওয়া দাওয়া দেখতে পারে না। অনেকবার চেয়েছে আলাদা বাসাতেই থাকতে, কিন্তু আব্বুর ভয় পারেনি। এখন আব্বুর বয়স হয়ে গেছে, যেভাবে মন চায় সেভাবে বলছে। আব্বুকে ঘুম থেকে ডেকে এনে বলতে ইচ্ছে করছে, দেখো তোমার শিক্ষিত বৌমার আচরণ। তুমি না বলেছিলে বউ অনেক ভালো, তোমাদের অনেক সেবা করবে? এটাই কি ভালো নমুনা? শুয়ে শুয়ে ভাবছি মেয়েরা মায়ের জাত, সেজন্য কিছু বলতে পারি না। মাঝে মাঝে ইচ্ছা করে ভাবির 2 কিলো দুটো চট বসিয়ে দিই। রাতে আর ঘুমালাম না, ছাদে গিয়ে বসে রইলাম। সকালবেলা ইকরা ছাদে আসলো। এত সকালে ছাদে? ঘুমাওনি? না, কেন? এমনি। তারপর ইকরা আমার পাশে বসলো, আমার একটা হাত ধরে কাঁধে মাথা রেখে কথা বলতে শুরু করলো। ইকরার এইরকম আচরণ দেখে আমার মনটা একটু হালকা হলো। ইকরার সাথে কথা বলছি, এমন সময় ভাবে আমার পিছনে এসে অনেক জোরে একটা চিল্লানি দেয়। ভাবে চিল্লানি দেখে ইকরা ভয়ে কাঁপতে থাকে। কার শুনে ভাইয়া আব্বু আম্মু সবাই ছাদে আসে। কি হয়েছে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, সবাই নিচে চলো, আশেপাশে সবাই তাকিয়ে আছে। নিচে গেলাম। ভাবি কল দিয়ে ওনার আব্বু আম্মুকে আসতে বললেন। ততক্ষণ কেউ কোনো কথা বলছে না। তাই 1 ঘন্টা পর ভাবির আব্বু আম্মু আসলো। এই জুয়েল, কি হয়েছে? আব্বু, আমি ইকরাকে ভালোবাসি আর ইকরাও আমাকে। মিথ্যা কথা, ইকরার জীবনেও ওরে ভালোবাসিনি। ও জোর করে ইকরার সাথে। ছি, ভাগ্যিস আমি ছাদে গিয়েছিলাম। ভাবি, আপনি সব কি বলছেন? সত্যি বলছি। তোর লজ্জা করে না? এত বড় হয়ে এখন এগুলো করিস? খাস তো বসে বসে, 2 টাকা তো এনে দিতে পারিস না, আবার এগুলো করে বেড়াস? লজ্জা করে না তোর? বাহ, তুই তোর বউয়ের কথা শুনে আমাকে এটা বললি? তখন ভাবির আব্বা বলে, বেয়াই সাহেব, আপনার বাসায় আমার ছোট মেয়েকে পাঠিয়েছি বড় মেয়েটিকে দেখার জন্য, আর আপনারা তার এই প্রতিদান দিলেন? আব্বা কোনো কথা না বলে সোজা আমার সামনে এসে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয় আমার গালে। কুলাঙ্গার কোথাকার, এই জন্যই তোকে জন্ম দিয়েছি। বাবা, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। আপনি খুব ভালো করে জানেন আমি কেমন। দেখতেই তো পারছি কেমন ভালো। অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করিস। আমি যেহেতু ইকরার সাথে খারাপ কিছু করেছি, আমি ইকরাকে বিয়ে করব। বিয়ে করবি মানে? তোর কাছে কে ইকরাকে বিয়ে দেবে? অন্তত আমি বেঁচে থাকতে জীবনেও দিব না। কেন? কি নেই আমার মাঝে? তুই আরো বড় কিছু হলেও ইকরাকে তোর হাতে তুলে দিব না। এখনো বসে বসে খাস, বিয়ে করার কথা মুখে আনতে লজ্জা করে না? তুই মনে হয় অনেক ইনকাম করে রাখছিস। মাত্র 1 বছর ইনকাম করেই তোর এরকম অবস্থা। আব্বা যে সারা জীবন তোকে বসে বসে খাইয়েছে, তখন আম্মা এসে আমার মুখে আরো একটা চড় মারে। কুলাঙ্গার, তোর ভাইকে এই কথা বলতে তোর একটুও লজ্জা করলো না? যে তোকে খাওয়াই তাকেই তুই এই কথা বললি? ওকে, আমাকে আর মার খেতে হবে না। আব্বু, আমি যেটুকু সম্পত্তি পাবো আমারটা আমাকে বুঝিয়ে দিন। আমি ইকরাকে বিয়ে করব। আমি মারা যাওয়ার পর যেটা ইচ্ছা সেটা করিস, এর আগে 1 রক্তিও কেউ পাবি না। 2 টাকার মুরুদ নাই, আবার সম্পত্তি নিতে আসছে। ভাবি, আমার মাথা গরম করবেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি আবার ভাবি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? মনে রাখিস, তুই যতই চালাকি করিস না কেন, ইকরাকে পাবি না। কথা না বলে আব্বু কোনো কথা না বলে আমাকে আরও কয়েকটা লাগিয়ে দেয়। আব্বু, ইকরা মিথ্যে বলছে, ও ভাবির ভয় এমনটা করছে। এই ফালতু, এই তোর মতো আমি এত মিথ্যুক নই। আমার বোনের রুচি এতটা খারাপ না যে তোকে বিয়ে করবে। নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলাম না।
ভাবির গায়ে হাত তুলে পেলাম। ভাবিকে চড় বসিয়ে দিলাম। মুহূর্তেই সবাই অবাক হয়ে গেল। বাবা, আমি আর এই বাসায় থাকবো না, আমাকে নিয়ে চলো। ভাই আমার কাণ্ড দেখে ডিরেক্ট আমার উপর আক্রমণ করে, একটা লাথি দিয়ে মারতে থাকে। একেবারের জন্য ভাইয়ার চোখের দিকে তাকায়নি। যে ভাই জীবনে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেই ভাই আজকে ভাবির মিথ্যা কথা শুনে আমার গায়ে হাত দিল। আব্বর ভাইয়া দুজনে আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। বের হওয়ার সময় ভাইয়াকে বললাম, একদিন সত্যিটা ঠিকই জানবি, মনে রাখিস, আমাকে আর পাবি না। আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। আসার সময় ভাবির মুখে স্পর্শ হাসির চিহ্ন দেখলাম। ভাইয়ের আচরণে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ইকরা আমার সাথে এমনটা করতে পারলো। আরে আমি তো ওর জন্য মার খেলাম, এত অপমানিত হলাম। সত্যি বলে কি এমন হয়েছে তো বাসায় না থাকতে দিলে নাই? আমি ইকরাকে নিয়ে অন্য কোথাও চলে যেতাম। আসলে মেয়েদের চেনা জীবনের সম্ভব না। স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আমার সাথে ইকরা এমন করবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। যে সত্যি কথা বলতো তাহলে ভাবি ছাড়া সবাই পজিটিভ থাকতো। ওয়াদা করলাম আর জীবনে কোনোদিনও বাসায় গিয়ে থাকবো না, কোনো দরকার ছাড়া যাবো না। আর আব্বু আম্মু ছাড়া ওদের কারোর সাথে কোনোদিন কথা বলবো না। বাসা থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বসলাম। বসে বসে কান্না করছি। এমন সময় কে একজন আমার কাঁধে হাত রাখে। পিছনে তাকাতে দেখি সানিয়া রহমান। কিরে, তুই এখানে? আমরা তোকে অনেক খুঁজেছি। চল এখন। কোথায়? বাসায়। না, আমার কাজ আছে, তোরা যা। মন খারাপ করে বসে থেকে লাভ আছে? ফ্যামিলিতে একটু সমস্যা হয়, এটা কোনো ব্যাপার না। তোদের কি বলেছে? আন্টি কল করে সব বলেছে, তুই বাসায় চল। না, আমি জীবনেও আর ওই বাসায় যাব না। দেখ, তুই পাগলামি করিস না, চল বাসায় চল। বললাম তো আমি যাব না। তো তুই কোথায় যাবি? আমাকে তোদের চিন্তা করা লাগবে না, তোরা যা। সত্যি যাবি না? না। কি করবি তাহলে? জানি না, তবে এটা শিওর থাক যে আমি আর ওই বাসায় যাচ্ছি না। পড়ালেখার কি হবে? জানি না, করবো না। আর করে লাভ কি? দেখ, এই সামান্য ঘটনার জন্য পড়ালেখা বন্ধ করিস না। তুই তোর ফ্যামিলিকে দেখিয়ে দে, তোর ভাবিকে বুঝিয়ে দে যে তাদের ছাড়াও তুই প্রতিষ্ঠিত হতে পারিস। আচ্ছা, এখন আমাদের সাথে আমাদের বাসায় চল, কি করবি সেটা পরে দেখা যাবে। সেটাই চল। তারপর আইমানদের বাসায় চলে গেলাম। রাতে আমি, সানিয়া, আইমান ওদের ছাদের উপরে বসে আছি। বারবার ইকরার কথা মনে পড়তে লাগলো। জুয়েল, বল। একটা কাজ কর। কি? ইকরাকে উঠিয়ে নিয়ে আয়, তারপর বিয়ে করে নে। না রে, ইকরার আব্বু আম্মুর উপর কথা বলবে না। আর ইকরাকে আমি নিয়ে আসলে ভাইয়ের ভাবিরও ডিভোর্স হয়ে যাবে। তাহলে কি করবি? দোস্ত, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই বাসায় ফিরে যা, দেখবি সবাই মেনে নেবে। না, আমি ওয়াদা করেছি আমি ওই বাড়িতে গেলেও থাকবো না। শুধু আব্বু আম্মু ছাড়া কারোর সাথে কথা বলবো না। যদিও চাই এক ফোঁটা পানিও খাবো না। তুই একটা কাজ কর। কি? তুই চট্টগ্রাম চলে যা। কেন? ওইখানে গিয়ে তুই পড়ালেখা শেষ কর। ইকরার এখনো বয়স হয়নি। তুই কোনো ভালো চাকরি পেলেই এমনিতেই তোর কাছে বিয়ে দেবে। এটাই কর। আমার কয়েকটা ফ্রেন্ড ওখানে আছে, ওদের সাথে থাকবি, পড়ালেখা করবি। আমি ওদের বলে দেবো যাতে তোর জন্য একটা চাকরি দেখে বা কয়েকটা টিউশনি দেখে, যা খরচটা অন্তত চালাতে পারিস। ওকে, তাহলে তুই কথা বল। আচ্ছা ঠিক আছে। পরের দিন আমি, সানিয়া, আইমান চট্টগ্রামে চলে গেলাম। সেখানে ফাহাদ, আকিম আর ইউসুফ নামে 3টে ছেলে আমাদের নিতে আসলো। পরে জানলাম এটাই শাড়ির বন্ধু। অবশেষে ওদের সাথে ব্যাচেলর উঠে গেলাম। আব্বু আম্মুর জন্য মন খারাপ থাকতো সবসময়। সানিয়া, আইমান আমাকে রেখে আবার ফেরিতে চলে আসে। ওদের সাথে মোবাইলে কথা হয়, মাঝে মাঝে আম্মুর সাথেও কথা হয়। এভাবে দিন যাচ্ছিল। ফাহাদ, আকিমও আমাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে। কয়েকটা টিউশনে করেই দিন যাচ্ছে। হঠাৎ একদিন সানি কল দিয়ে বলল ইকরার বিয়ে হয়ে গেছে। আমাকে জানায়নি, কারণ আমি জানলে নাকি সমস্যা করতাম। সানিও শুনেছে বিয়ের কয়েকদিন পর। ইচ্ছে করছে উড়ে ইকরার কাছে চলে যায়, কিন্তু পারলাম না। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। ফ্যামিলি এত বড় গাদ্দারি করবে কখনো কল্পনাও করিনি। আম্মুকে জিজ্ঞাসা করছিলাম
আম্মু বলেছে তারা নাকি বিয়েতে চায়নি, শুধু ভাই আর ভাবি গিয়েছিল, আর বিয়েটা ভাবি দিয়েছে। কিছু বললাম না আর। সেদিন অনেকগুলো ঘুমের মেডিসিন খেয়ে ফেলি নিজেকে সারা জীবনের জন্য ঘুমানোর জন্য, কিন্তু সেটাও পারলাম না। ইউসুফ, ফাহাদ, হাকিম তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, অল্পের জন্য বেঁচে যায়। পরে সানিয়া রায়মান আসে, কোনো কথা না বলে দুজনে আমার গলায় ঠাস করে চট বসিয়ে দেয়, তারপর জড়িয়ে ধরে কান্না শুরু করে আর চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। আয়মান সানি 2 দিন থেকে আবার ব্যাক করলো। আমি সবসময় মন খারাপ করে বসে থাকতাম। কিছুদিন পর আম্মু কল দেয়। কেমন আছিস? ভালো, তোমরা? আছি। আব্বু কোথায়? পাশে আছে। শোন, তোকে একটা কথা বলার জন্য কল করেছি। বলো। তোর ভাইয়ের মেয়ে হয়েছে, তুই কাকা হয়েছিস। সরি, তুমি ভুল বুঝছো, আমার কোনো ভাই নেই। প্লিজ এইভাবে বলিস না, যা হওয়ার হয়ে গেছে, এবার অন্তত বাড়ি আয়। না, অন্য কথা থাকলে বলো। অন্তত ছোট্ট মেয়েটাকে দেখে যা। আমার সময় নেই, কখনো সময় পেলে আসবো। এই কথা বলে কলটা কেটে দিলাম। আম্মু কান্নাকাটি করলো, বাট আমি চাইনি। এভাবে মাস শেষ হয়েও বছরও শেষ, আমি বাসায় যাইনি। ইকরার জন্য আমি অনেক কান্না করি। সত্যি অনেক ভালোবাসতাম মেয়েটাকে, কিন্তু কিন্তু মেয়েটা অনেক স্বার্থপর। ওর জন্য ঘর ছাড়া হলাম, কিন্তু খুব সহজেই অন্য কাউকে বিয়ে করে নিল। একবার ভাবলো না আমার কথা। প্রায় 2 বছর আমি অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হলাম। ছোট একটা চাকরিও পেলাম। মাসে আব্বু আমার জন্য টাকা পাঠায়, যাতে ভাবি আব্বু আমাকে কিছু বলতে না পারে। একদিন আব্বু কল দিল। এমনিতে আব্বুর সাথে তেমন কথা বলি না। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর একদিন বলেছি, তাও ভুলে। আর আজকে আব্বু নিজেই কল দিয়ে বলল আম্মু নাকি অনেক অসুস্থ, শেষ পারের মতো আমাকে দেখতে চাইছে। আব্বুর কথা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। ব্যাগপত্র গুছিয়ে ফেনীর দিকে রওনা দিলাম। অবশেষে ফেনী চলে আসলাম। সানিয়া আমার দেখে জড়িয়ে ধরল। তারপর ওদেরকে সাথে নিয়ে বাসার দিকে পা বাড়ালাম, কিন্তু ওরা গেল না। কলেজে কি একটা কাজ আছে, ওরা কলেজে চলে গেল। আমি বাসা থেকে রওনা দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার প্যাকেটটা করে নিলাম, সাথে কয়েক বোতল পানি নিলাম। আব্বু আম্মুর জন্য কিছু জিনিস নিয়ে আর ভাইয়ার মেয়ের জন্য কয়েক প্যাকেট চকলেট নিয়ে বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। কিরকম জানি অস্বস্তি লাগছিল, শরীর কাঁপছে। কাঁপা কাঁপা শরীর নিয়ে কলিং বেলে চাপ দিলাম। ভিতর থেকে কেউ বলল দরজা খোলা আছে। আমি ভিতরে গেলাম। ছোট একটা পরীকে দেখে আমার চোখ আটকে গেল। পরীটা আর কেউ নাই, আমার ভাইয়ের মেয়ে। চেহারাটা একদম ভাইয়ের মতো। কে গো তুমি? বাহ, কথা বলতে পারে। তুমি কে? তোমার নাম কি? আমার নাম তো তোমা। তুমি কে? আমি তোমার চাচ্চু। তুমি সেই যার জন্য দাদু প্রতিদিন কাঁদে। যাও, তুমি পচা, তোমার সাথে কথা নাই। ওলে ওলে, বাবুটা রাগ করে দেখছি। এটা বলে তোমাকে কোলে তুলে নিলাম। তারপর চকলেটগুলো ওর হাতে দিলাম। ওকে কোলে নিয়ে আম্মু রুমে গেলাম। আম্মু আমাকে দেখি কাঁদতে শুরু করলো। আমি গিয়ে সালাম করব, এমন সময় আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। মা তো ছেলের কষ্ট সহ্যই করতে পারে না। আমিও মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলাম। মা আগের মতো নেই, শরীর পুরো ভেঙে গেছে। আমি মায়ের পাশে বসে আছি, তমা আমার কোলে। এমন সময় আব্বু রুমে আসলো। আব্বুর চোখেও স্পষ্ট পানি দেখতে পেলাম। আব্বু প্রায় কেঁদে দিল। অনেকক্ষণ পর ভাবি আসলো। আমি আসছি সে হয়তো জানে না। আম্মু রুমে কান্নাকাটির আওয়াজ শোনা গেল। ভাবে আমাকে দেখে কিছুক্ষণ চেয়ে রইল। কিছু বলতে যাবে, তার আগে আমি উঠে তোমাকে কোলে নিয়ে ছাদে চলে গেলাম। মেয়েটা অনেক মিষ্টি, একদিনের মধ্যে জয় করে নিল। কিছুক্ষণ ছাদে থেকে নিজের রুমে গেলাম। সেই সব কিছু আগের মতো আছে। পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে আমার চোখের কোণে পানি জমা হলো। তারপর আম্মুর কাছে গেলাম। গিয়ে আম্মুর পাশে বসে কথা বলছি। এমন সময় ভাবি আসলো, সবাইকে খাওয়ার জন্য ডাকছে। চল খেতে চল। আমি খাবার নিয়ে আসছি, তোমরা আমার সাথে খাও। কি বলিস? কোথা থেকে আনলি? হোটেল। তারপর ব্যাগ থেকে খাবার বের করে আমি আব্বু আম্মু খেয়ে নিলাম। তোমাকেও খাইয়ে দিলাম। ভাবি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। তারপর নিচের রুমে চলে গেল। বিকেলবেলা আমি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় আব্বু বলল, কোথায় যাচ্ছিস?
চলে যাচ্ছি। কয়েকটা দিন থেকে যা। না আম্মু, কাজ আছে। প্লিজ বাপ, না করিস না। আচ্ছা। বিকেলবেলা বের হয়ে সানি আর আইমানের সাথে আড্ডা দিলাম। মনটা একদম ফ্রেশ হয়ে গেল। রাতে বাসায় যাওয়ার সময় সানি আর আইমানকে নিয়ে গেলাম, কারণ আমি ওই বাসায় থাকবো না, বিদায় নিয়ে চলে আসবো। তাই বাসায় গেলাম। সানি আর আইমান আম্মুকে দেখলো, কথা বলল। তমা এসে আবার কোলে উঠে গেল। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। আমি আম্মুর কাছে ছিলাম। আমাকে দেখে দৌড় দিয়ে আসতে যাবে, এমন সময় আমি মোবাইলটা কানে লাগিয়ে উল্টো দিকে হাঁটা দিলাম। ভাইয়া নিশ্চিত বুঝে গেছে যে আমি ওর সাথে কথা বলবো না। ভাইয়ের সাথে ভাবি হচ্ছিল। আমি মোবাইলটা কানে লাগিয়ে সানির কাছে চলে আসলাম। ভাইয়াও আসলো। কি অবস্থা তোমাদের? জি ভাইয়া, ভালো। আজকে সবাই খেয়ে যাবে। আসলে ভাইয়া আম্মুকে বলে এসেছি, আম্মু অলরেডি খাবার রেডি করে ফেলেছে। না, এত কথা আমি শুনবো না, আজকে খেতেই হবে। ওরা আর কিছু বলল না। আমি মোবাইলটা আবার কানে লাগিয়ে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় গেলাম। আমার রুমে আমরা 3 জন বসে আছি। এমন সময় ভাবি আসলো, খাওয়ার জন্য ডাকছে। ওরা উঠে গেল, আমাকে ওঠালো। আমি প্যাকেটটা হাতে নিয়ে ওদের সাথে ডাইনিং রুমে গেলাম। ভাবি মনে করেছে আমিও খাবো, তাই সবার আগে আমাকে ভাত দিয়েছে। কিন্তু আমি ওগুলো দূরে ঠেলে রেখে দিয়ে প্যাকেটটা খুলে প্যাকেটের উপর রেখে খাওয়া শুরু করলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আব্বু আম্মু আর খেলো না। ভাই ওটাকে উঠে গেল। তারপর রুমে এসে রেডি হয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হবো, এমন সময় দেখি তমা নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আব্বু আম্মুকে সালাম করে বেরিয়ে পড়লাম। আম্মু কান্না থামাচ্ছে না। ভাইয়ার ভাবি এক কোণে দাঁড়িয়ে রইল। তারপর বেরিয়ে আইমানদের বাসায় চলে গেলাম। রাতটা ওখানে থেকে পরের দিন আবার চট্টগ্রামে চলে গেলাম। এরপর থেকে আম্মুর সাথে মোবাইলে কথা হয়। ভাই নাকি সেদিন ভাবিকে অনেক বকাঝকা করেছে আমার পিচ্ছি আম্মুটা বলল। পিচ্চিটার সাথে আমার প্রতিদিনই কথা হয়। এভাবে দিন যাচ্ছে। মাস শেষ হয়ে বছর। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, একটা কোম্পানির এমডি হলাম। চাকরি বাকরি সব কিছু ভালোভাবে যাচ্ছে। প্রতি সোমবার আমি পার্কে ঘুরি, কারণ ইকরাকে নিয়ে আমি সোমবারে পার্কে ঘুরতাম। আজকেও ঘুরছি। এমন সময় ইকরার সাথে পার্কে ধাক্কা খেলাম। রাতের বেলা আর ঘুম হয়নি, বারবার ইকরার কথা মনে পড়তে লাগলো। সকালবেলা রেডি হয়ে অফিসে গেলাম। একজন কর্মকর্তা আসলো, নাম আসিফ। স্যার আসবো? আসেন। কিছু বলবেন? জি স্যার, একটা কথা বলার ছিল। জি বলুন। স্যার আমার কয়েকদিন ছুটি লাগবে। কয়দিন? স্যার 3 দিন হলেই হবে। আচ্ছা ঠিক আছে। আসিফ চলে গেল। এমন সময় আম্মু কল দিল। কিছুক্ষণ কথা বললাম। তারপর তমা মোবাইলটা নিয়ে কথা বলতে শুরু করলো। পরিটার কথা শুনে মন ফ্রেশ হয়ে গেল। পরিটা নাকি আজকে জন্মদিন, পরশুদিন আমি না গেলে কেক কাটবে না। তাই আমিও রাজি হয়ে গেলাম। পরের দিন আমি অফিস করে রাতের বেলা রওনা দিলাম। রাত 11টায় বার্থডে পালন হবে। অলরেডি চট্টগ্রামে থাকতে 10টা বেজে গেল। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি চালাতে। আমি ফেনীতে নেমে অনেকগুলো গিফট, একটা বড় কেক, আব্বু আম্মুর জন্য কাপড় চোপড় নিলাম। সানি আর আইমানকেও আসতে বললাম, ওরাও আসলো। তারপর ওদের নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় যেতে 12টা 40 বেজে গেল। তারপর কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে একটা টাস্কে খেলাম, কারণ দরজা খুলে দিয়েছে ইকরা। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তারপর সামনে ধাক্কাকে বাস্তবে ফিরে আসলাম। ভিতরে গেলাম, শুধু আব্বু আম্মুকে সালাম করলাম আর তাদের সাথে কথা বললাম। ভাইয়া ভাবি ইকরা ওর আব্বু আম্মু কারোর সাথে কথা বললাম না। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এতটা পরিবর্তন কি করে সম্ভব। তোমা একটা লাভ দিয়ে আমার কোলে উঠে গেল। একটু পর ভিতরের রুম থেকে আসিফ আসলো, মানে আমার অফিসের কর্মচারী। আমাকে দেখেই, স্যার আপনি এখানে? আরে আসিফ সাহেব যে। জি স্যার। স্যার আপনি এখানে আসলেন কি করে? ওই যে আমার আব্বু আম্মু, শুধু আব্বু আম্মুকে দেখিয়ে দিলাম। ও তাহলে তো আপনি আমার আত্মীয়। হয়তো। আপনি কার কি হন? জি আমি আপনার ভাইয়ের ভাইরা ভাই, মানে ইকরার হাজবেন্ড। কথাটা শুনে মনটা কেঁপে উঠল। ইকরা নিচের দিকে তাকিয়ে রইল। ইকরার আব্বু বলল, আসিফ তুমি একে কি করে চেনো? আরে বাবা কি বলেন, উনি তো আমাদের কোম্পানির এমডি, আমাদের স্যার, অনেক ভালো মানুষ। আঙ্কেল নিচের দিকে তাকিয়ে রইল। তারপর আমি আসিফকে বললাম অনুষ্ঠান শুরু করার জন্য। অন্য কাউকে কিছু বলিনি।
ইকরা দিকে যতবার তাকাচ্ছি ততবার আমার কলিজা ফেটে যাচ্ছে। তারপর কেক কাটলো। তোমার সবার আগে আমাকে খাইয়ে দিল, আমিও শুধু তোমাকে খাইয়ে দিলাম। তোমার একে একে সবাইকে খাইয়ে দিল, সবাই তোমাকে খাইয়ে দিল। ভাইয়া বারবার আমার দিকে তাকালো, কিছু বলতে চাইলেও আমি অন্যদিকে তাকিয়ে থাকি। কেক কাটা শেষে আমি তোমার হাতে সবগুলো গিফট তুলে দিলাম। তারপর আব্বু আম্মুর জন্য নিয়ে আসা জিনিসগুলো ওনাদের হাতে দিলাম। দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি আম্মুর রুমে চলে গেলাম। আব্বু আম্মু আমার পিছু পিছু আসলো। আজকে ওদের সাথে কথা বলবি না? এত পাশান হয়ে গেছিস? আমার কোনো ভাই বোন নেই, শুধু তুমি, আব্বু আর তমা ছাড়া। তো তমা কোথা থেকে আসলো তাহলে? একটু পর তমাও আসলো, এসে আমার কোলে উঠে গেল। হঠাৎ করে চোখে পড়ল আমার খাটে এক বাচ্চার দিকে। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখে মনে হচ্ছে একটা জান্নাতি হুর ঘুমিয়ে আছে। এই বাচ্চাটা কার? ইকরা আন্টির মেয়ে। কথাটা শুনে আরও একটা ধাক্কা খেলাম। মাত্র 5 বছরে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। না, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার শরীর কাঁপছে। আম্মুকে বললাম আমি চলে যাচ্ছি। অনেকবার থাকতে বলেছে, বাট থাকিনি। আম্মুর রুম থেকে বের হয়ে দেখি সানিয়া, ইমান আর ড্রাইভার খাওয়ার জন্য ডাইনিং রুমে দিকে যাচ্ছে। সাইদ ভাই চলেন, আমরা চলে যাব। আরে ভাবি তো আমাদের খেতে ডাকছে। বাইরে খেয়ে নেব, চল। কিন্তু সবাই তো একসাথে খাবে এইখানে। আচ্ছা ঠিক আছে, তোরা খেয়ে বাসায় চলে যাস, আমি যাচ্ছি। সাইদ ভাই আসেন। না দাঁড়া, আমরাও আসছি। ওকে আয়। আপনি গাড়ি স্টার্ট দেন। সাহেদ ভাই বাইরে চলে যায়। আমি আব্বু আম্মুকে সালাম করে নিলাম। সবার দিকে একবার তাকালাম, ভাইয়ের চোখে পানি টলমল করছে। ইকরার বাকিরা নিচের দিকে তাকিয়ে আছে। তমা এসে আমার কোলে উঠে যায়। চাচু, ও চাচু, তুমি কোথায় যাচ্ছ? আমাদের সাথে থাকতে পারো না? না আম্মু, আমার থাকার কোনো যোগ্যতা নেই, আমি ফ্যামিলিতে টাকা দিতে পারবো না। আমি হচ্ছে কুলাঙ্গার, ফালতু একটা ছেলে। আমি এখানে থাকলে তুমি খারাপ হয়ে যাবে। তুমি তো আমার ভালো চাচু, ওরা সবাই পচা। আমি তোমার কোলে একটা বাপ্পি দিয়ে ওকে নিয়ে বাইরে চাই। সবাই হয়তো বুঝে গেছে আমার কথার মানে। আশিপও বারবার আমার দিকে তাকাচ্ছে। তোমাকে নিয়ে বাইরে গেলাম, আমার পিছু পিছু সবাই আসলো। সানি আর আইমানকে গাড়িতে উঠতে বললাম। তোমার হাতে কতগুলো টাকা দিয়ে তোমাকে আম্মুর কোলে দিয়ে শেষ পারের মতো সবার দিকে তাকিয়ে গাড়িতে উঠে গেলাম। শাহেদ ভাই গাড়ি টান দিল। আম্মু কান্না শুরু করলো, আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। কিছু দূর গিয়েই একটা হোটেলে খেয়ে নিলাম। সানি আর আইমানকে বিদায় দিয়ে আবার চট্টগ্রামের দিকে রওনা দিলাম। গাড়ি চলছে তার আপন মনে। আমি হারিয়ে গেছি ফিরে আসে সে অতীতে। হয়তো আজকে আমার একটা সুন্দর ফ্যামিলি থাকতো, আমি অন্য 10 জনের মতো থাকতে পারতাম। সামান্য একটা চাকরির জন্য হারালাম নিজের ভালোবাসাকে, ছেড়ে দিলাম ফ্যামিলিকে, সব কিছু থেকে অনাথ। হয়তো আজকে আমি ইকরাকে সাথে নিয়ে অনেক সুখে থাকতাম, স্বপ্ন দেখতাম অনেক দূর এগিয়ে যাওয়ার। কিন্তু নিয়তি কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। সবার ভাগ্যে সব কিছু থাকে না, সব কিছু সমাপ্তি নেই, কিছু কিছু গল্প অসমাপ্ত থেকে যায়। তবুও ভালো থাকুক প্রিয় মানুষগুলো, সবার সব কিছু থাকুক পূর্ণ। আমার জীবনটা নয় থাকবে দুঃখে পরিপূর্ণ। এটাই আমার অসমাপ্ত ভালোবাসার গল্প। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।